ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা। আহত হয়েছে অন্তত ৩৬ জন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে বিকাল ৫টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ঢাকা কলেজের বাসে হামলা ও কলেজ ক্যাম্পাসে টিয়ার শেল ছোঁড়ার ঘটনা ২৪ ঘন্টার মধ্যে তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন ঢাকা কলেজের শিক্ষকরা। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় বুধবার দুপুর ৩টার দিকে মারধর ও ভাঙচুরের অভিযোগে চলে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের বাসে ভাঙচুর এবং ঢিল ছুড়ে কয়েকজনকে আহত করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আমাদের জুনিয়ররা যারা ইন্টারমিডিয়েট পড়াশোনা করে তারা বাসে করে যাচ্ছিল। যাওয়ার সময় এই সিটি কলেজের সামনে থেকে সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের ছোট ভাইদেরকে আটকে বেধড়ক মারধর করে। ফাটছে, পাও ফাটছে। ওরা শুধু কোনো কারণ ছাড়া আমাদের সাথে লাগতে আসে। তবে সিটি কলেজের শিক্ষার্থীদের দাবি, মঙ্গলবার বিকেলে তাদের ২ জনকে মারধর করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এর জেরেই শুরু হয় সংঘর্ষ। গতকালের আমাদের ফার্স্ট ইয়ারের 2 জন শিক্ষার্থীকে তারা শুধু টিচার্স ট্রেনিং কলেজের সামনে মেরেছে, ওদের যে বাস থেকে নেমে। আজকে এই বিষয়টা নিয়ে আবার আমাদের এই ১:৩০টার দিকে আমাদের কলেজের সামনে এসে ভাঙচুর শুরু করে। এ সময় ২ কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এদিকে বাসে হামলা, টিয়ারশেল ছোড়ার ঘটনা ২৪ ঘন্টার মধ্যে তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানান ঢাকা কলেজের শিক্ষকরা। সিটি কলেজ অন্যত্র সরিয়ে নেয়ারও দাবি তাদের। এর একটি সুষ্ঠু বিধান আমরা চাই এবং সেই ব্যাপারে আমি আশা করব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই এটাকে একেবারে তড়িৎ ব্যবস্থা নিয়ে এর একটা সুষ্ঠু সমাধান করবেন। ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষের কারণে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হবে না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধিত খসড়ায় অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় তিতুমির কলেজের দাবি, ঢাকা ও সিটি কলেজের সংঘর্ষ নিয়ে উদ্বেগ জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার সকালে প্রথমবার সচিবালয়ে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে ৬টি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। জুলাই আগস্টে গণহত্যার দায়ে শুরু হয়েছে বিচার কাজ, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনের তাগিদ দেন বিশেষজ্ঞরা। তারই ধারাবাহিকতায় সংশোধিত আইনের খসড়ায় অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ। এতে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান বাদ হয়েছে, তবে অন্য আইনে দল নিষিদ্ধ হতে পারে। আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না। এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয়, যদি নিষিদ্ধ করার দাবি উঠে সমাজে, তাহলে আমাদের অন্যান্য আইন রয়েছে, সেই সমস্ত আইনে নিষিদ্ধ করার বিধান আছে। এ সময় উঠে আসে তিতুমির কলেজের আন্দোলন প্রসঙ্গ। পাশাপাশি ঢাকা ও সিটি কলেজের সংঘর্ষ নিয়ে উপদেষ্টারা বলেন, জনগণকে জিম্মি করে কোনো আন্দোলন করা উচিত নয়। কিভাবে ট্রেনের ভেতরে পাথর ছুঁড়ে একটা বাচ্চার পর্যন্ত মাথা ফেটে গেছে, এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে। এবং আজকেও ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন আমরা স্পষ্ট না যে কী বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এবং এই অঞ্চলটাতে আমরা প্রায় এই ধরনের ঘটনা দেখে থাকি। এক্ষেত্রে ছাত্রদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো প্রকার উস্কানির মধ্যে না পড়ে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আমাদের যেই নাগরিক দায়িত্ব সেটা আমরা পালন করি। এ সময় আইন উপদেষ্টা স্বীকার করেন, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে ভিসা সংকট রয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক সেরা কর্মকর্তা জিয়া এবং আইজিপি মামুন সহ ৭ পুলিশ কর্মকর্তাকে শুনানি শেষে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছাত্র জনতাকে গুলি করে হত্যা, নির্যাতন, গুম সহ বিভিন্ন অপরাধে এসব ব্যক্তিরা সরাসরি জড়িত বলে জানায় রাষ্ট্রপক্ষ। আগামী ১ মাসে তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে বলেছে আদালত।
বুধবার সকাল 10টা থেকে 10:30টার মধ্যে 2 প্রিজন ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় 8 কর্মকর্তাকে। এদিন ব্যাপক নিরাপত্তা বলয়ে রাখা হয় পুরো ট্রাইব্যুনালকে। এর মধ্যে একে একে প্রিজন ভ্যান থেকে নামানো হয় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন, যাত্রাবাড়ির ওসি গুলশানের সাবেক ওসি মাঝহার সহ আসামিদের। আদালতে তাদের প্রত্যেকের বিরুদ্ধে জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগের তদন্ত আলাদাভাবে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব, ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। আসামিদের মধ্যে অধিকাংশই নীরব ছিলেন আর কান্নায় ভেঙে পড়েন মাজহারুল ইসলাম। তবে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান আদালতের ভেতরে এবং বাইরে ছিলেন বেশ ঔদ্ধত্যপূর্ণ। আদালতে তাকে বসনিয়ার গণহত্যার কসাই রাতকো মলাদিচের সাথে তুলনা করে প্রসিকিউশন। বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। তার বিরুদ্ধে জুলাই আগস্টের যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, তার বাইরেও বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে সব গুমের অভিযোগের তীরটি তার বিরুদ্ধে গিয়েছে। এদিন আদালতে সব আসামির পক্ষেই ছিলেন আইনজীবী। তবে আইনজীবী নিয়োগের সব আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় তারা বক্তব্য উপস্থাপন করতে পারেননি। পরে এই বিচার নিয়ে প্রশ্ন তোলেন জিয়ার বোন। উনি যেখানে কর্মরত ছিলেন এনটিএমসি, ন্যাশনাল টেলিমনিটরিং কমিউনিকেশনের যেখানে ওটা একটা টেকনিক্যাল অফিস। ওই অফিসে কোনো আর্মস ফোর্স নেই, ওই অফিসে কোনো কিছুই নেই। হ্যাঁ, আয়নাঘর নেই, ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আসামিদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শেষ না হওয়ায় আরও 1 মাসের সময় দিয়েছে আদালত। 19 ডিসেম্বর তদন্ত প্রতিবেদন সহ আসামিদের আবারও ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দিয়েছে আদালত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা 3টায় তিনি গুলশানের বাসভবন থেকে রওনা হবেন বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সচিব এবিএম আব্দুস সাত্তার জানিয়েছেন, সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে আমন্ত্রণ গ্রহণ করেন এবিএম সাত্তার। 2018 সালের ফেব্রুয়ারিতে কারারুদ্ধ হবার পর এই প্রথম কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন খালেদা জিয়া। চেয়ারপারসন ছাড়াও সেনাকুঞ্জের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 26 নেতা। কোনো রাজনৈতিক দলকেই নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি, তা নির্ধারণ করবে দেশের জনগণ, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে ফেনীতে আয়োজিত জনসভায় যোগ দিয়ে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বুধবার ফেনীর ছাগলনাইয়ার আদালত মাঠে জনসভার আয়োজন করে বিএনপি। দুপুর থেকে মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন নেতাকর্মীরা। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দীর্ঘদিন পর জনসভায় আসতে পেরে খুশি নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে পারে। সব বিতর্কের অবসান ঘটাতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। জনগণকে আশ্বস্ত করবেন যে এই সময়ের মধ্যে আমি সংস্কারগুলো কমপ্লিট করতে পারবো, আর এই সময়ের মধ্যে আমি নির্বাচনের একটা রোডম্যাপ দেব। তো সেই রোডম্যাপ আমরা বারবার চেয়েছি। সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল। এর আগে ফুলগাজীর শ্রীপুরে বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বর্ণাঢ্যদের মধ্যে ঢেউটিন ও শিক্ষা উপকরণ বিতরণ করেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, দেশে কে রাজনীতি করবে আর কে করবে না তা ঠিক করবে জনগণ। কে নির্বাচন করবে, কে নির্বাচন কে রাজনীতি করবে, রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিতে বাধা করিনি। দীর্ঘ 17 বছর পর ফেনীতে জনসভার আয়োজন করে বিএনপি। এতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে আনুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফ। তবে এখনই যুক্তরাষ্ট্রের পদ্ধতিতে সরকার কাঠামো সংস্কারের প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি। বুধবার বিকালে ইসি সচিবালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে বৈঠকে তিনি এসব পরামর্শ দেন। নির্বাচন ব্যবস্থায় আস্থা ফেরাতে কাজ করছে অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশন। এজন্য নানা পক্ষের সুপারিশও নিচ্ছে তারা। এরই অংশ হিসেবে বুধবার বিকেলে সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফের সঙ্গে আলোচনা করে সংস্কার কমিশন। বিচারপতি আব্দুর রউফের সুপারিশ, আনুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন হওয়া উচিত। এতে দলগুলোর মনোনয়ন বাণিজ্যও বন্ধ হবে। নির্বাচনটাকে যতটা সরলীকরণ করা যায় এবং নমিনেশন প্রথা যদি বন্ধ করা না যায় তাহলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। আনুপাতিক হারে নির্বাচন করেন, যারা নাকি দেশের মালিক সাধারণ মানুষ তাদেরকে দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটটা চালান। সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন একদিনে করার বিষয়ে মত দেন আব্দুর রউফ। ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষায় কমিশনের নিজস্ব জনবল ব্যবহারের পরামর্শও তার। 500 বেশি লোক ভোট কোনো কেন্দ্রে দেবেন না এবং এখানে ভোটার ক্লাব 500 লোকের ভোটার ক্লাব থাকবে। 11 জন একটা এক্সিকিউটিভ কমিটি থাকবে, 5 জন মহিলা 6 জন পুরুষ। তারা ভোটটা চালাবে। ছাত্র জনতা শিক্ষিত যারা আছে তারা ভলান্টিয়ার হিসাবে কাজ করবে। এর আগে দুপুরে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করে সংস্কার কমিশন। পরে কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, ইসির যে অগাধ ক্ষমতা তার পুরো ব্যবহার না হওয়াই সবচেয়ে বড় সমস্যা। নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে, ইনহেরেন্ট পাওয়ার, এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা বিধিবিধান, আইন ও বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে। অ্যাড টু দ্য স্ট্যাটুটরি রুলস অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। তো এই ক্ষমতার প্রয়োগটা হলো একটা সমস্যা ছিল। এই প্রয়োগের সমস্যাটা দূরীভূত করতে হবে। নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনকে আরও কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়েও চিন্তা করছে সংস্কার কমিশন। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে সাংবাদিকরা কে কি বলেছেন তা পর্যালোচনা করা হচ্ছে, একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি আরও জানান, বিগত 3টি নির্বাচনকে যেসব গণমাধ্যম বৈধতা দিয়েছে তাদের চিহ্নিত করা হবে। শফিকুল আলম আরও বলেন, আওয়ামী লীগের আমলে সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা বের করতে গবেষণা প্রয়োজন। তার অভিযোগ, ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় অসংখ্য সাংবাদিক কাজ করেছেন, তবে অনেকে সাহসী ভূমিকার কারণে আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকারও হয়েছেন। প্রেস সচিব জানান, গুম, বিচার বহির্ভূত হত্যা নিয়ে কেমন সাংবাদিকতা হয়েছে তা খতিয়ে দেখা হবে। এছাড়া ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের কোন কোন গণমাধ্যমে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে তা দ্রুতই খুঁজে বের করা হবে। আমাদের নিয়ে এটা নিয়ে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে, অনেকে যারা করেছেন বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে, হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে, মিসক্রিয়েন্ট বলেছে, সেগুলো জানা উচিত। এবং আমরা তাদেরকে ইনভাইট করবো, আসেন আপনার জার্নালিজমটা, আপনার এটা এসে এটা একটু ইনভেস্টিগেট করেন কি ধরনের জার্নালিজম হয়েছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদের কফিন মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। বুধবার দুপুর 12টার দিকে একটি প্রতীকী কফিন নিয়ে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বেলা 11:30টার দিকে টিএসসির সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, এখনও যারা চাচ্ছেন আওয়ামী লীগ ফিরে আসুক তারা আসলে কি চান এটি বের করতে হবে। প্রধান উপদেষ্টা যদি মনে করেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন তাহলে একটি গণভোটের আয়োজন করেন। অটোরিকশা বন্ধের নির্দেশের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে চালকরা। দুপুরে রাজধানীর আগারগাঁ, মিরপুর, দয়াগঞ্জ সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন তারা। এ সময় ওই এলাকায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কাল সকাল থেকে আবারও অবস্থানের ঘোষণা দিয়ে কর্মসূচি প্রত্যাহার করে চালকরা। বেলা 12টার দিকে রাজধানীর দয়াগঞ্জে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়, এতে আহত হন 2 পুলিশ সদস্য।
মঙ্গলবার 3 দিনের মধ্যে অটোরিকশা বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে আদেশ বাস্তবায়ন করতে বলা হয়। প্যাডেল চালিত রিকশা মালিকদের রিটের প্রেক্ষিতে এই আদেশ দেয় আদালত। তারল্য সহায়তা পাওয়ার পরও দুর্বল ব্যাংকগুলোর সংকট কাটছে না। এখনও গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না এসব ব্যাংক। এতে ভোগান্তি বাড়ছে আমানতকারীদের। বিশ্লেষকরা বলছেন, শুধু সহায়তা দিয়ে ব্যাংক খাতে আস্থা ফেরানো কঠিন। ব্যাংকগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংককে আরও কঠোর পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের। গেল 1 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি ও নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তায় ব্যাংক থেকে টাকা তোলার প্রবণতা বেড়ে যায়। আর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের প্রভাবে ব্যাংক থেকে নগদ টাকা তোলার হিড়িক পড়ে। রাজনৈতিক পট পরিবর্তনের পর এস আলমের নিয়ন্ত্রণে থাকা 7টি ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকের ব্যাপক দুর্নীতি ও অনিয়মের তথ্য বেরিয়ে আসে। ফলে আস্থার সংকটে পড়ে ব্যাংকগুলো। বেশ কিছু দুর্বল ব্যাংক সবল ব্যাংক থেকে তারল্য সহায়তা পেয়েও গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না। আমার টাকার দরকার 20,000, 40,000, 50,000, কিন্তু আমাকে মাত্র 5,000 টাকা দিতেছে এরা। কিছু ক্লায়েন্ট আছে, তাদেরকে টাকা দিতে হয়। এখন তারা তো আমাকে প্রেশার ক্রিয়েট করে টাকার জন্য। আমি তো টাকা দিতে পারছি না, কারণ আমার ব্যাংকে টাকা আটকে গেছে। বাংলাদেশ ব্যাংক বলছে, গ্রাহকের আস্থা ফেরাতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকের আমানতকারীরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে কাজ করছে তারা। প্রয়োজনে দুর্বল ব্যাংকগুলোকে আরও তারল্য সহায়তা দেওয়া হবে। আমরা আশা করতেছি অ্যাট এ টাইম 600-700 কোটি টাকার স্যাংশন পেয়ে যাব এবং বাংলাদেশ ব্যাংকে বলে এসেছি এগুলো অ্যাট এ টাইম যদি আমরা গ্যারান্টি পাই, দেখা যাবে পরে আমাদের এই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অসহায়তার প্রয়োজন নাও হতে পারে। টোটাল ব্যাংকিং সেক্টরে তারল্যের কোনো অসুবিধা নাই। 5 থেকে 6টা ব্যাংক তারল্যের সমস্যার ভুগছে। যাদের তারল্য সহায়তা দেওয়ার সামর্থ্য আছে তারা যেন যাদের তারল্য প্রয়োজন তাদেরকে সাহায্য করবার জন্য এগিয়ে আসে। বিশেষজ্ঞরা বলছে, দেশের আর্থিক খাতে যে বিশাল সমস্যা তৈরি হয়েছে তা সামাল দেয়া বাংলাদেশ ব্যাংকের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছিল যে তোমরা ইন্টার ব্যাংকের থেকে তোমরা বড় করে তোমাদের প্রবলেম তোমরা মিট আপ করো। তো সুতরাং আপনার এবং এই তারপরে যদি মিট আপ করতে না পারে তাহলে ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংকের শক্ত একটা অবস্থানে যাইতে হবে। বিশ্লেষকদের মতে, আমানতকারীদের স্বার্থে সময় উপযোগী পদক্ষেপ নিতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে জোর দিতে হবে ব্যাংকগুলোকে। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার জানাবো খেলার খবর, আর শুরুতেই জানাবো শিরোনাম। টি-20তে বাড়তি ঝোঁক ক্ষতি করছে ক্রিকেটারদের। রাজ্জাকের মন্তব্য, অফ ফর্মে থাকাদের জন্য নির্বাচকদের কড়া বার্তা। 20 বছরে পেশাদার খেলোয়াড় তৈরি করতে পারেনি বাংলাদেশ বিলিয়ার্ড ফেডারেশন। আর্থিক সংকটের শঙ্কা নতুন অ্যাডহক কমিটির। বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে বড় বাধা তারকাদের মানসিকতা। টেস্ট, ওয়ানডের চেয়ে টি-20তে বেশি মনোযোগ দেয়াই ক্ষতি হচ্ছে জাতীয় দলের। এ বিষয়ে সবাইকে সতর্ক করেছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। ঘরোয়াতে যারা ভালো করেছেন তাদের সুযোগ দেয়া হবে ব্যর্থ হওয়াদের জায়গায়, এমনটি জানিয়েছেন তিনি। জাতীয় দলের তারকাদের জাতীয় লিগে দেখা যায় না, এমন অভিযোগ দীর্ঘদিনের। নতুনদের মাঝেও সেটা ছড়িয়ে পড়েছে। 4 দিনের ম্যাচ তো দূরের কথা, টাকার জন্য সবার মনোযোগ টি-20 ধামাকার দিকে, যেটা বাংলাদেশ ক্রিকেটের উন্নতির পথে বড় বাধা। নির্বাচকেরাও যেন অসহায় এখানে। বিটার ট্রুথ ইজ, সবাই টি-20 খেলার জন্য খুবই উদ্গ্রীব। সবাই টি-20টাকেই ক্রিকেট মনে করছে। এটা হচ্ছে সবচেয়ে কারণ। যদিও আমি আমার কাছে যেটা মনে হয় যে বিপিএল থেকে আপনার প্রিমিয়ার লিগে হয়তো বেশি আর্ন করে প্লেয়াররা, বাট তারপরেও কেন যেন সবার টি-20-র উপর একটা এক্সট্রা ঝোঁক আছে। তো এইটা একটা বড় কারণ। অমিত হাসান জাতীয় ক্রিকেট লিগের ধারাবাহিকতায় দাবি তুলেছেন জাতীয় দলের জন্য। তবে তাড়াহুড়ো করতে চান না নির্বাচকেরা। যারা পারফর্ম করতে পারছেন না তাদের জন্য দিলেন কঠোর বার্তা। এটা না অটোমেটিক প্রসেস। আপনার যখনই কেউ একজন এসে পিছে নক করতে থাকে ডোর, তো যে ভিতরে থাকে সে অলরেডি বুঝতে পারে। তো আমার কিছু করা লাগবে না, এটা কিন্তু সিস্টেমেই হয়ে যাবে যে সে যদি গুড ইনাফ হয়, যে নক করছে সে চলে আসবে, আর যে ভিতরে আছে সে অটোমেটিক্যালি বাইরে চলে যাবে। কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ দল।
পাকিস্তান রূপকথার পর একের পর এক লজ্জায় পড়েছে দল। উইন্ডিজে কি ঘুরে দাঁড়ানো সম্ভব? আমি আশা করব যে এবার আমাদের প্রত্যেকটা সেক্টরে ক্লিক করবে, লাইক পাকিস্তানে যেমন হয়েছে। আমরা আমাদের ড্রিম টেস্ট সিরিজ খেলেছি, তো আমিও আশা করব যে ওয়েস্ট ইন্ডিজে আমরা ওইভাবেই শুরু করব এবং ওইভাবেই খেলে ফিরব দেশে, স্পেশালি টেস্ট সিরিজ। বড় একটা পরিবর্তনের পর সাফল্যের পথে ফিরতে দরকার সময় ও ধৈর্যর। বাংলাদেশ দল আবারও বড় দলে পরিণত হবে, সেই বিশ্বাস সাবেক এই তারকা ক্রিকেটারের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডেভিড হেমকে সরিয়ে উইন্ডিজ সফরে ব্যাটিং কোচের দায়িত্বে মোহাম্মদ সালাউদ্দিন। এইচপি ইউনিট থেকে হেমকে নিয়ে জাতীয় দলের ব্যাটিং কোচ করা হয়। তার অধীনে ব্যাটিং পারফরম্যান্স হতাশাজনক। সম্প্রতি টানা ব্যর্থতার পেছনে দায়ী ব্যাটারদের। কদিন আগে সিনিয়র সহকারী কোচ হিসেবে সালাউদ্দিনকে নিয়োগ দেয় বিসিবি। এবার হেমকে সরিয়ে তাকে ব্যাটিং দেখভালের দায়িত্ব দেওয়া হলো। আবারও এইচপিতে ফিরতে পারেন হেম। উইন্ডিজ সফরে যাননি অ্যানালিস্ট মোহসিন শেখ। তার পরিবর্তে নেওয়া হয়েছে ভারতের আকসাই হিরামাতকে। প্রায় 2 মাস বিরতির পর খেলায় ফিরছেন সাকিব আল হাসান। আবুধাবি টি10-এ বাংলা টাইগার্সের হয়ে মিশন শুরু করবেন কাল। সবশেষ ভারতের বিপক্ষে কানপুর টেস্ট খেলেন সাকিব। ঘরের মাঠে টেস্ট অধ্যায়ের সমাপ্তি টানার ইচ্ছা পূরণ হয়নি। নিরাপত্তা শঙ্কা ও নানা বিতর্কের কারণে জাতীয় দলে ফেরা কঠিন হয়ে গেছে সাকিবের জন্য। আবুধাবি টি10 দিয়ে ফিরছেন ক্রিকেটে। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলার সম্ভাবনা আছে টাইগার তারকার। আবুধাবি টি10 তার প্রস্তুতির মঞ্চ। বাংলা টাইগার্সকে নেতৃত্ব দেবেন সাকিব। কাল স্যাম আর্মির বিপক্ষে প্রথম ম্যাচ। নামমাত্র টিকে আছে বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশন। নেই নিজস্ব কার্যালয়, নেই কোচ। 30 বছরেও কোনো পেশাদার খেলোয়াড় তৈরি করতে পারেনি। ব্যক্তিগত আগ্রহ থেকে অনেকেই চর্চা চালিয়ে গেছেন। বিগত কমিটির গাফিলতি নিয়ে অসন্তোষ খেলোয়াড়দের। অ্যাডহক কমিটি এসে পড়েছে চ্যালেঞ্জের মুখে। বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের যাত্রা শুরু 1994 সালে। 30 বছরেও দেশে এই খেলা সাধারণ মানুষের কাছে রয়ে গেছে অপরিচিত। এত বছর পার হয়ে গেলেও এই ফেডারেশনের নেই নিজস্ব কোনো কার্যালয়, খেলোয়াড়দের নেই কোনো কোচ। ফেডারেশনের সব ব্যর্থতার দায়বর্তায় দীর্ঘকাল ধরে দায়িত্বে থাকা বিগত কমিটির 3 দশক ধরে থাকা সাধারণ সম্পাদকও প্রয়াত হয়েছেন। বাংলাদেশে আমি আপনাকে বলতে পারি যে 3-4টা প্রফেশনাল থাকতো এবং বাংলাদেশে একটা হলেও আপনার ওয়ার্ল্ড টাইটেল থাকতো। আমি 2007 সাল থেকে এই খেলাটা খেলি। সো আমি 2010ও যদি ধরি, 2010 থেকে যদি ফেডারেশন আমাদের স্ট্রং হতো, তাহলে আমি 2017 সালে ন্যাশনাল চ্যাম্পিয়ন হতাম না, আরও আগে হতাম। আমি দেশের বাইরে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে 2021 সালে হারাতাম না, আমি আরও আগে হারাতাম। এত জরাজীর্ণ অবস্থার পরও দেশের বিলিয়ার্ড ও স্নুকার খেলোয়াড়ের অর্জন এই ট্রফিগুলো। নেপথ্যে ছিল বিলিয়ার্ড প্রিয় ব্যবসায়ীর আর্থিক পৃষ্ঠপোষকতা। ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট আমরা ফেডারেশন থেকে পাইনি। আমি যে কয়বার গিয়েছি, আমি সববারই আমার পার্সোনালি কিছু বড় ভাই আছে, কিছু ছোট ভাই আছে, তাদের ফ্রেন্ড সার্কেল, তাদের থ্রুতে ফাইন্যান্স সাপোর্ট অ্যারেঞ্জ করতে হয়েছে। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ এই ফেডারেশনের 15 সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে। 30 বছর পর দ্বিতীয় সাধারণ সম্পাদক পেল ফেডারেশন। কমিটির সামনে চ্যালেঞ্জ দেশের এই খেলার জাতীয় ও আন্তর্জাতিক পরিসর বাড়ানোর। আন্ডার-13, আন্ডার-12 ক্যাম্পেইন শুরু করতে পারি, নতুন নতুন প্লেয়াররা অনেক উঠে আসবে এবং আমাদের ক্লাব বাড়াতে হবে, দেশের কমার্শিয়াল ক্লাব বাড়াতে হবে। ক্লাব থাকলে প্লেয়ার থাকবে, প্লেয়ার দিয়ে ক্লাব, দুইটা সমানভাবে চলতে হবে। বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশন অ্যাডহক কমিটির প্রথম সভা চলতি মাসে। আর্থিক সংকট চিহ্নিত করে ধাপে ধাপে কাজ শুরু করবে বিবিএসএফ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেডারেশন কাপে এবার একই গ্রুপে 2 আবাহনীর সঙ্গী মোহামেডান। তুলনামূলক সহজ গ্রুপে বসুন্ধরা কিংস। বুধবার বাফুফে ভবনে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। 10 দল 2 গ্রুপে ভাগ হয়ে লড়বে। মোহামেডান, ঢাকা ও চট্টগ্রাম আবাহনী পড়েছে বি গ্রুপে। বাকি 2 দল রহমতগঞ্জ ও ফকিরের পুল। এই গ্রুপে বসুন্ধরা কিংসের সঙ্গে আছে বাংলাদেশ পুলিশ, ফর্টিস এফসি, ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ পরবর্তী রাউন্ডে খেলবে। পরিবর্তন আনা হয়েছে ফরম্যাটে। গতানুগতিক সেমিফাইনালের পরিবর্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের মতো কোয়ালিফায়ার ও এলিমিনেটর করা হয়েছে।
টুর্নামেন্ট শুরু ৩ ডিসেম্বর। খেলা হবে বসুন্ধরা, ময়মনসিংহ ও কুমিল্লায়। আলুর দাম অস্বাভাবিক বাড়ায় ৪০ টাকা কেজিতে আলু বিক্রি করছে টিসিবি। ঢাকার ৫০টি পয়েন্টে কার্যক্রম শুরুর পর সাড়া পড়েছে সাধারণ ক্রেতাদের। সকালে রাজধানীর কারওয়ান বাজারে কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা জানান, নিত্যপণ্যের সিন্ডিকেট ভাঙতে ব্যবসায়ী সরবরাহকারীদের যুক্ত করে কাজ করছে সরকার। প্রায় ২ মাস ধরে চড়া আলুর দাম এখন বিক্রি হচ্ছে ৭০ টাকায়। বাজারের হ্রাস টানতে নিয়মিত পণ্যের সঙ্গে এবার ৪০ টাকায় বিক্রি শুরু করলো টিসিবি। জনপ্রতি নেওয়া যাবে ৩ কেজি। বাজারে ৭০ টাকা কিলো, এখানে ৪০ টাকা কেজি। তা আমরা অর্ধেকের একটু বেশি দিচ্ছি, এখানে ৪০ টাকা কেজি, কেজিতে ৩০ টাকা সাশ্রয় পাচ্ছি আমরা। এর আগে কারওয়ান বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। বাজার নিয়ন্ত্রণে নানা উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, পণ্য আমদানিতে ভারতসহ কোনো দেশের সঙ্গে জটিলতা নেই। আমার কাছে ভারত, পাকিস্তান, চায়না ইজ নো ইস্যু। আমি সবাইকে সংযুক্ত করতে চাই। যেমন আপনারা সিন্ডিকেট বলছেন, আমরা যদি এখন দেশ হিসেবেও সিন্ডিকেটেড হয়ে যাই তাহলে তো সমস্যা। আমাদেরকে উদার ব্যবস্থা নিতে হবে এবং উদার ব্যবস্থার মধ্যে চাহিদা যোগানের একটা ভারসাম্য রক্ষা করতে হবে। এছাড়া টিসিবি ট্রাকে যথারীতি ১০০ টাকা লিটার সয়াবিন, মসুর ডাল ৬০ টাকা, চাল কেনা যাবে ৩০ টাকা কেজিতে। পরিস্থিতি বিবেচনায় এই কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর দাবি ভোক্তাদের। এইভাবে যে দিতেছে এনে কিছু কমে আমরা পাইতেছি, লাইন ধরে নিতেছি। যদি আরও এটা বাড়ায় তাহলে সাধারণ লোকের জন্য ভালো হবে। ৩৫০ লোকের আমরা প্রতিটা ট্র্যাক থেকে আমরা দিতে পারবো, কিন্তু এর থেকে যদি বরাদ্দ আরও বাড়ে তাহলে আমরা আরও বেশি লোকের দিতে পারবো। রাজধানীর ৫০টি পয়েন্টে চলছে টিসিবির এই কার্যক্রম। নতুন আলু বাজারে আসার আগ পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের নতুন আইজি হলেন বাহারুল আলম। বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। এছাড়াও ডিএমপি কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন শেখ সাজ্জাদ আলী। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে বাহারুল আলমকে। তিনি বর্তমান আইজি মইনুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে মইনুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার হিসাবে শেখ সাজ্জাদ আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই দায়িত্বে থাকা মাইনুল হাসানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। যশোরের ঝিকরগাছায় সংবাদ সংগ্রহে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের 2 সাংবাদিকের ওপর হামলা এবং মারধরের ঘটনা ঘটেছে। এ সময় ক্যামেরা ভাঙচুর ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা। এ ঘটনায় 3 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 5 জনকে আসামি করে মামলা করা হয়েছে। উপজেলার কৃষ্ণনগর এলাকার পুলিশের এএসপি ফখরুল ইসলামের বাবা মকবুল হোসেনের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেয়া ও মুক্তিযোদ্ধা কোটায় ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করার অভিযোগ পাওয়া যায়। এএসপি ছেলের প্রভাব খাটিয়ে এলাকায় একাধিক ব্যক্তির জমি দখল, মারপিট ও নির্যাতনেরও অভিযোগ রয়েছে। গত 10 বছরে তার পরিবার অবৈধভাবে জমি দখল করে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ করেছে এলাকাবাসী। বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহে যান যশোর প্রতিনিধি জিয়াউল হক এবং ভিডিওগ্রাফার শরীফ খান। এ সময় এএসপি ফখরুলের লোকজন তাদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় 8 দফা দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করেছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের সব কটি গেইটে তালা দিয়ে যানবাহন প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। পরে তারা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন দিক ঘুরে ডেইরি গেইটে এসে শেষ হয়। পরে তারা সেখানে অবস্থান নিয়ে 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার, ফুটপাত ও গতিরোধক স্থাপন সহ 8 দফা দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান। আবহাওয়া অধিদপ্তরে তৈরি হচ্ছে নতুন প্রশাসনিক কাঠামো। এতে থাকছেন একজন মহাপরিচালক, 4 জন পরিচালক, 19 জন উপপরিচালক সহ আবহাওয়াবিদরা।
নিয়োগ বিধি চূড়ান্ত হলে সারা দেশে ১৩০০ পদের বিন্যাস হবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলছেন, বর্তমানে চাহিদার তুলনায় অর্ধেক জনবল নিয়ে চলছে এই বিভাগ। অক্টোবরের শুরুতে ময়মনসিংহের নালিতাবাড়িতে উজানের ঢলে সৃষ্টি হয় বন্যা। আবহাওয়া পূর্বাভাসের পর্যবেক্ষণ অফিস না থাকায় সে সময় অতি ভারী বৃষ্টির রেকর্ড করা যায়নি। প্রতি বছরই উজানের ঢল ও বজ্রপাতে বিপর্যস্ত হয় সুনামগঞ্জের হাওর এলাকা। পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপ্রবণ স্থান চেরাপুঞ্জি থেকে পানি সরাসরি আসে ভাটির টাঙ্গুয়ার হাওরে। আবার বিশ্বের বজ্রপ্রবণ এলাকা হওয়ার পরও এ জেলায় নেই কোনো আবহাওয়া অফিস। মারাত্মক ভূমিকম্প প্রবণ এলাকার ডাউকি ফল্টের সীমানায় থাকা সিলেটেও নেই ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। দুর্যোগ দুর্বিপাকের আগাম খবর পেতে এবং কৃষি প্রযুক্তির সুবিধার লক্ষ্যে কিশোরগঞ্জের নিকলি হাওরে গড়ে উঠেছে প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার। অথচ সেখানে ১২টি পদের বিপরীতে রয়েছে মাত্র ৪ জন। জনবল সংকট কাজে আসছে না খাগড়াছড়ি আবহাওয়া অফিসও। কেন্দ্রটিতে কর্মরত মাত্র ২ জন। ঢাকার কেন্দ্রীয় অফিস ছাড়া হালনাগাদ কোনো তথ্য মেলে না। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, আবহাওয়া অফিস ২৪ ঘন্টায় খোলা থাকার কথা। অথচ সারা দেশে ৬১ পর্যবেক্ষণাগারে অর্ধেক জনবলই নেই। লোকজন তো প্রয়োজন অনুযায়ী সেট আপ করা হয়েছে পদগুলি, তো যদি অর্ধেকের নিচে চলে আসে তো কি অসুবিধা হবে না? তো এখন আমার এখানের নিয়ম হলো যে অবজারভেটরিগুলি ২৪ ঘন্টা খোলা রাখতে হয়, ৩ ঘন্টা পর পর অবজারভেশন নিতে হয়। তো কে নিবে? কোনো কোনো জায়গায় ২ জন কর্মচারী এই কাজ চালায় যাচ্ছে। ২০১৭ থেকে নিয়োগ পদোন্নতি বন্ধ, অথচ লোকবল সংকটে বেশিরভাগ অফিসেই সার্বক্ষণিক কাজ হয় না। এখন একটা নতুন পদ তৈরি হয়েছে এখানে, মহাপরিচালক, তার অধীনে চলবে। এখানে ৪ জন পরিচালকের পদ আছে। উপপরিচালকের পদের সংখ্যা বাড়ানো হয়েছে অনেক, ১৯ জন করা হয়েছে, এরকম আর কি, নিচের দিকেও আরও বাড়ছে। আরও নির্ভুল ও আধুনিক উপায়ে পূর্বাভাস দেওয়ার লক্ষ্যে ২০১৬ থেকে স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন সহ ব্যয়বহুল আধুনিক প্রযুক্তি চালু রয়েছে। অথচ লোকবল সংকটে প্রান্তিক পর্যায়ে পৌঁছাচ্ছে না পূর্বাভাসের হালনাগাদ তথ্য। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।